মাঝখানে হচ্ছে কি ডিস্টার্ব করলাম। তো আমাদের হচ্ছে কি দেখো, বায়ো কেমিস্ট্রি থেকে তোমাদের কার্বোহাইড্রেটটা আমি নিজেই পড়িয়েছিলাম, আমার মনে পড়ছে, কিন্তু তোমাদের প্রোটিন আর হচ্ছে কি লিপিড এই দুটো জিনিস পড়ানো হয়েছিল না কালকে, তোমরা ক্লাসে বললে। তো এই জন্য আমরা আজকে এই প্রোটিন আর হচ্ছে কি লিপিড এই দুটো জিনিস আমরা আজকে পড়ে নেবো, ঠিক আছে? তো এখানে প্রথমেই বলে রাখি তোমাদের যে প্রোটিনের যদি আমরা ইউনিট দেখি, তাহলে তোমরা সবাই জানো যে প্রোটিন কি নিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড, এইটাকে আমরা কি বলছি না, এর হচ্ছে কি বেসিক ইউনিট, এটা হচ্ছে কি তোমার বেসিক স্ট্রাকচারাল ইউনিট হিসাবে কাজ করে। এবার এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর তারা কি করে না, পরস্পর যে তোমার যুক্ত হয়, যুক্ত হওয়ার জন্য যে বন্ড ফরমেশন করে, এটাকে আমরা কি বলি, পেপটাইড বন্ড। এবার যখন দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে কি আমরা একটাই পেপটাইড, এটা যে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড। আর যখন অনেকগুলো এইভাবে অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হবে, তখন আমরা দেখতে পাবো কি এটা, এটাকে আমরা তখন বলবো যে পলিপেপটাইড। এই নিয়ে কোনো তোমাদের ডাউট নেই, কারণ সবাই তোমরা জানো পলিপেপটাইড চেন তৈরি করে। এবার প্রশ্ন হলো যে এই অ্যামাইনো অ্যাসিডের একটা প্রান্ত যদি এন হয়, আর একটা কি হবে, সি হবে, ঠিক আছে? এন মানে নাইট্রোজেন, তোমরা বুঝতে পারছো, সি মানে কার্বন। এবার এই যে এন দিয়ে শুরু হচ্ছে আর সি দিয়ে শেষ হচ্ছে, এটা আমরা কি করে বুঝবো যে এন দিয়ে শুরু হচ্ছে আর সি দিয়ে শুরু হচ্ছে? তার জন্য আমাদেরকে একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে যেতে হবে, যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা ঠিক কেমন হয়। সেই স্ট্রাকচার যদি আমরা ড্র করার চেষ্টা করি বা তার যদি গঠন আমরা দেখি, তাহলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো যে একটা অ্যামাইনো অ্যাসিড তার দুটো দিক থাকে, একটা এন টার্মিনাল, একটা সি টার্মিনাল, তাই না? তো এর জন্য দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। তো একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে কি থাকে না, দুটো ফাংশনাল গ্রুপ থাকে। আমরা এখন পড়বো কি, স্ট্রাকচার ও অ্যামাইনো অ্যাসিড। তো একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে দুটো গ্রুপ কি কি থাকে না, একটা থাকে হচ্ছে কি তোমাদের অ্যামাইন গ্রুপ, অ্যামাইন গ্রুপ থাকে, আর একটা থাকে কি কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে অ্যামাইন গ্রুপ বলতে আমরা এখানে NH2 গ্রুপটাকে বলে থাকি, আর কার্বক্সিলিক গ্রুপ বলতে হচ্ছে কি আমরা COOH কে বলে থাকি। এবারে দুটো গ্রুপই কি হিসাবে কাজ করছে না, ফাংশনাল গ্রুপ। অ্যামাইন গ্রুপটাও ফাংশনাল গ্রুপ, দুটোই হচ্ছে কি গ্রুপ না, দুটোই হচ্ছে কি তোমার ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এবার যদি আমরা কোনো একটা রিয়েজেন্ট দিয়ে অ্যামাইনো অ্যাসিডের তোমার হচ্ছে কি কনফর্মেশন টেস্ট করি, তাহলে অ্যামাইন গ্রুপ থাকার জন্য এক ধরনের তোমার হচ্ছে কি রেজাল্ট দেখাবে, আবার কার্বক্সিলিক গ্রুপ থাকার জন্য এক ধরনের রেজাল্ট দেখাবে। তো এই জন্য এটাকে আমরা এমফিটেরিক মলিকুলও আমরা বলে থাকি, এমফিটেরিক মলিকুলও বলে থাকি। ওকে, এবার দেখো একটা বেসিক স্ট্রাকচার যদি আমরা অ্যামাইনো অ্যাসিডের ড্র করার চেষ্টা করি, তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারলাম যেহেতু অ্যামাইন গ্রুপ থাকবে আর কার্বক্সিলিক গ্রুপ থাকবে। তো প্রথমে থাকে হচ্ছে কি তোমার এই অ্যামাইন গ্রুপ, তারপরে থাকবে কার্বন, তারপরে থাকবে কি সি ডাবল বন্ড ও, তোমার থাকবে কি OH, মানে COOH। আর এখানে থাকবে একটা H, মানে হাইড্রোজেন কনফার্ম, আর একটা থাকবে আর গ্রুপ। এই আর গ্রুপটাকে আমরা ভেরিয়েবল গ্রুপ বলি, এটা বিভিন্ন প্রকার হতে পারে। তাহলে তোমরা দেখতে পেলে যে একটা অ্যামাইনো অ্যাসিড যদি আমরা তার স্ট্রাকচার দেখি, তাহলে এই গ্রুপটা হয়ে গেল কি, যেটা আমরা বলছিলাম অ্যামাইন গ্রুপ, অ্যামাইন গ্রুপ। আবার এই গ্রুপটা যেটা COOH গ্রুপটাকে আমরা কি বলছি, কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। আর এটা তো তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে হাইড্রোজেন। আর এই যে আর গ্রুপটাকে আমরা কি বলছি, এটাকে ভেরিয়েবল গ্রুপ বলছি, ভেরিয়েবল গ্রুপ। এই ভেরিয়েবল গ্রুপে থাকার জন্য আমরা যদি টোটাল নাম্বার অফ
অ্যামাইনো অ্যাসিড যদি দেখি তাহলে কত হয়, অ্যাপ্রক্স হচ্ছে আমরা টোটাল বলতে পারবো না, অ্যাপ্রক্স বলবো যে 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। তো এই আর গ্রুপ হচ্ছে কি তোমরা জানো যে আর গ্রুপটা হতে পারে এইচ হতে পারে, CH3 হতে পারে, CH2 হতে পারে, CH4 হতে পারে, বা CH2 CH2 CH3 হতে পারে, এরকম বিভিন্ন প্রকার হতে পারে, তাই না? আর যখন হচ্ছে কি এই আর গ্রুপটা এইচ হয় তখন সবচেয়ে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়। তার নাম কি তোমরা নিশ্চয়ই জানো, তার নাম তোমরা সবাই জানো। যদি আর গ্রুপটা যদি সিম্পল এইচ হয়ে যায় তখন তার নামটা কি হয়ে গো, তখন এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি হয় গো? এটার গ্লাইসিন। নাম গ্লাইসিন। গ্লাইসিন এটা সবচেয়ে হচ্ছে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। কেন না, এই যে আর গ্রুপটা তার হাইড্রোজেন থাকে, তাই না? আর গ্রুপটা হাইড্রোজেন থাকে। এবার এবার এই যে কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলি। কাইরাল কার্বন কেন না, এটা হচ্ছে রোটেশন করতে পারে, তাই না? রোটেশন করতে পারে। তোমরা আহ এক্ষেত্রে কাইরাল রামাচন্দ্রন কার্বন তো থাকে না হ্যাঁ বলো, কি বলছো? গ্লাইসিনের। কি বলছো গ্লাইসিনের বলো। ক্ষেত্রে কাইরাল কার্বন তো অ্যাবসেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওর হচ্ছে দুটো সেম হয়ে যাচ্ছে বলে। তো যাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার মানে চারটাই হচ্ছে কি আলাদা আলাদা গ্রুপ হয়ে যাবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ একদম ঠিকই কথা তুমি ধরে দিয়েছো যে এক্ষেত্রে গ্লাইসিনের ক্ষেত্রে দেখো এই দুটো ফিক্সড হয়ে গেল, এইচ দুটো হয়ে গেল। কিন্তু যার ক্ষেত্রে এই আর গ্রুপটা যদি আলাদা কোনো গ্রুপ হয়ে যায়, ধরো সাপোজ সিএইচ টু গ্রুপ রয়েছে, তাহলে তখন দেখো তার এই আর গ্রুপটা যদি CH2 হয় তাহলে এখানে হাইড্রোজেন, এখানে NH2, এখানে CH2, এখানে COOH, তাহলে তখন কি হচ্ছে, চারটা ডিফারেন্ট হচ্ছে কি তোমার গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এখানে। একদম তুমি ঠিকই বলেছো। এবার দেখো, এবার আমাদেরকে জানতে হবে যে এই অ্যামাইনো অ্যাসিড কিভাবে প্রোটিন তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড কিভাবে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন তৈরির ব্যাপারটা আমরা একটু ছবি এঁকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, যে কিভাবে এরা পরস্পর যুক্ত হয়, সেই মেকানিজমসটা হচ্ছে কি আমরা দেখবো যে কিভাবে এরা যুক্ত হয়ে তোমার হচ্ছে কি প্রোটিন মলিকুলস তৈরি করে। তো তার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে, প্রথমে একটা অ্যামাইনো অ্যাসিড আঁকতে হবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড আঁকতে হবে, পাশাপাশি করে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখলাম NH2, তারপরে C, এখানে থাকলো H, এখানে থাকলো ধরো R1, তারপরে এখানে থাকলো C, ডাবল বন্ড হচ্ছে কি তোমার O, এখানে আমরা করলাম OH। এটা একটা অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। আরো একটা অ্যামাইনো অ্যাসিড আমি আঁকার চেষ্টা করছি, এখানে দেখো তারও থাকবে কি NH2, এখানে থাকবে C, এখানে ধরো থাকলো H, এটা আছে তোমার R2, এখানে থাকবে COOH মানে C ডাবল বন্ড O, এখানে OH থাকলো। এবার দেখো অ্যাকচুয়ালি কি হয় না, আমরা দাঁড়াও একটু হচ্ছে কি এখানে ডাবল বন্ড করে দিই, কারণ ওই ডাবল বন্ড ওটা উপরের দিকে থাকে, তাই তো? ডাবল বন্ড ওটা উপরের দিকে থাকবে, এখানে হচ্ছে কি তোমার OH, ডাবল বন্ড ও OH সেমি রেখেছি, জাস্ট OH-টাকে আমি উপরে পাঠিয়ে দিই। এবার আমি দুটো প্রথমে দেখাই, তারপরে আমরা পরেরটা দেখব। এখানে কি হয় না, এই যে তোমার এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড। এবার প্রথম অ্যামাইনো অ্যাসিডের যে OH গ্রুপ রয়েছে এবং দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডের যে NH2 গ্রুপ থাকছে, সেই NH2 গ্রুপটাকে আমরা একটু ভেঙে রেখার চেষ্টা করছি। কিরকম না, এইভাবে এদিকে এইচ করলাম, এদিকে একটা এইচ রাখলাম। এবারে এই OH আর এইচ, ঠিক আছে, ইন্টারেক্ট করে, এবং যার কারণে এরা কি হয় না ওয়াটার ফর্ম করে, তাই না? এই OH প্লাস এইচ মানে কি H2 হয়ে যাবে, এই H2 হিসাবে রিলিজ হয়ে যায়। আলটিমেট আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল তার NH2, সি, এইচ, এখানে R1, তারপরে আবার সি ডাবল বন্ড ও, ব্যাস তোর বেরিয়ে গেছে। এবারে পরের যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে সেটা কি থাকবে, তার শুধু এখানে থাকবে কি N, নিচে থাকবে H, তারপরে আবার যেমন ছিল সেই একইভাবে থাকলো, তাই না? R2, এবারে সি ডাবল বন্ড ও OH। তো তোমরা দেখতে পেলে তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের যেটা এই যে সি ডাবল বন্ড ও, আর একটা হচ্ছে কি তোমার NH, ঠিক আছে, এইভাবে হচ্ছে কি তোমার যুক্ত হলো। তাহলে এই যে বন্ডটাকে আমরা কি বলি, পেপটাইড বন্ড। পেপটাইড
বন্ড। এই পেপটাইড বন্ড হলো, এবারে কি হলো দেখো, দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে গেল, ডাইপেপটাইড তৈরি করে দিল। এবারে নেক্সট যদি আবার একটা অ্যামাইনো অ্যাসিড যদি এরকম করে আসে, তাহলে যুক্ত হতে পারে, এই চেনটা বাড়বে। তাহলে যখন চেনটা বাড়বে, তাহলে তোমরা ভালো করে দেখো, আমি যে শুরুতেই বলেছিলাম যে কোনো একটা পেপটাইডের বা কোনো একটা প্রোটিনের প্রথম যে চেন মানে যে টার্মিনালটা থাকে তাকে আমরা বলি কি এন টার্মিনাল, এটাকে আমরা এন টার্মিনাল বলবো। আবার দেখো পরেরটা যদি আমি দুটো সাপেক্ষে ধরি, তাহলে পরেরটা রয়েছে কি সি ডাবল বন্ড ও এইচ মানে সি টার্মিনাল। তাহলে এরকম ভাবে লাস্টে থাকবে কি সি টার্মিনাল। তো একটা প্রোটিনের ক্ষেত্রে এন দিয়ে শুরু হয়, সি দিয়ে শেষ হয়। তাহলে এই জিনিসটা তোমরা স্ট্রাকচারালি দেখতে পেলে যে কিভাবে তোমার এন দিয়ে শুরু হয় আর সি দিয়ে শেষ হয়। এইভাবে আমরা একটা পেপটাইড ফরমেশন দেখতে পাই। আর পেপটাইড হয়ে যাওয়া মানে সেটাকে আমরা প্রোটিন বলি। কি বলা বুঝতে পারলে তোমরা? তাহলে এইভাবে কি করে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড করে তারা প্রোটিন তৈরি করে। এবার এই প্রোটিনের ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করি। কিরকম ক্লাসিফিকেশনে? না দেখো, প্রথমে যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে কি তোমার নর্মাল শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি, তাহলে আমরা তিনটি ভাগে তাকে ভাগ করি। কি কি? না একটা নাম হচ্ছে কি তোমার সিম্পল প্রোটিন, একটা দেখো সংযুক্ত প্রোটিন, একটা দেখো লব্ধ প্রোটিন। সিম্পল প্রোটিন কাকে বলে? না যে সমস্ত প্রোটিনের আদ্র বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে কেবল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, যখন আমরা তাকে হাইড্রোলাইসিস করি কোনো প্রোটিনকে, না সেখানে যদি আমরা শুধু অ্যামাইনো অ্যাসিড পাই, তখন তাকে বলা হচ্ছে কি সরল প্রোটিন। বুঝতে পেরেছো? ধরো এই প্রোটিনটাকে আমি ভাঙলাম, হাইড্রোলাইসিস করলাম, তাহলে এইটা যদি ভেঙে যায়, ধরো একটা আমরা প্রোটিনকে ভাঙলাম, সেই প্রোটিনটাকে যদি ভাঙি, আমরা একটা ভেঙে দিলাম, তাহলে তিনটে অ্যামাইনো অ্যাসিড আমরা পাচ্ছি, তাহলে অনলি হচ্ছে কি 3 অ্যামাইনো অ্যাসিড আমরা পাচ্ছি একটা প্রোটিন ভেঙে। তাহলে যদি সেইভাবে কোনো প্রোটিনকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে যদি শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডটাই পাওয়া যায়, তখন তাকে বলা হয় সিম্পল প্রোটিন বা সরল প্রোটিন। এটা হতে পারে দেখো অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটামিন, হিস্টামিন, এইগুলো সমস্ত হচ্ছে কি তোমার সিম্পল প্রোটিনের উদাহরণ। তোমাদের কিন্তু আপাত দৃষ্টিতে সরল মনে হলেও এই এক্সাম্পল গুলো যখন পরীক্ষায় দিয়ে দেবে, তোমাদের কিন্তু মনে হবে যে কোনটা কি হবে, দেখবে তোমরা ঘাবড়ে যাবে। কি বলা বুঝতে পারলে? যখন তোমাদেরকে সরল প্রোটিন, সংযুক্ত প্রোটিন আর লব্ধ প্রোটিন এই তিনটে ভাগ করে দেওয়া হবে, এইখান থেকে একটা সিম্পল কোশ্চেন করা হলো যে নিম্নলিখিত কোনটি সিম্পল প্রোটিন, মানে সিম্পল সরল প্রোটিন। যে তোমাকে উদাহরণ দিয়ে দিল কি কি, যে তোমাকে বলো যে গ্লাইকোপ্রোটিন, বা তোমার হচ্ছে কি গ্লোবিউলিন, বা তোমাকে দিয়ে দিল হচ্ছে কি পেপটন, বা এরকম করে তোমাকে এরকম আরো একটা উদাহরণ দিয়ে দিল। তখন যদি তুমি না জানো, তখন কিন্তু সেখানে ভুল করে আসবে বা তোমার একটা ডাউট হবে। তো অতএব এই জায়গাগুলো থেকেও কোশ্চেন হয়, এবং এই কোশ্চেন গুলো হচ্ছে কি এতটা ইজি হয় না। এখন তোমরা দেখে মনে হচ্ছে সোজা, তখন পরীক্ষা হলে কিন্তু মাথা চুলকাবে যে কোনটা সরল প্রোটিন, কোনটা সংযুক্ত প্রোটিন, বা কোনটা লব্ধ প্রোটিন। তাহলে সরল প্রোটিনের ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো, যাকে আমরা হাইড্রোলাইসিস করলে যে প্রোটিনকে শুধুমাত্র আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, তাকে বলা হচ্ছে সরল প্রোটিন। সংযুক্ত প্রোটিন ক্ষেত্রে কি হয়, না যে সমস্ত প্রোটিনের আমরা হাইড্রোলাইসিস যদি ঘটাই, তাহলে সেখানে আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিডের সাথে কিছু প্রস্থেটিক গ্রুপ আমরা পাই। হ্যাঁ, প্রস্থেটিক গ্রুপ বলতে দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো এখানে ধরো ফসফোপ্রোটিন, তাহলে এখানে ফসফেট গ্রুপ রয়েছে। গ্লাইকোপ্রোটিন, তাহলে গ্লাইকো মানে হচ্ছে এখানে কার্বোহাইড্রেট রয়েছে। নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড রয়েছে। ক্রোমোপ্রোটিন, তাহলে কোনো হচ্ছে পিগমেন্ট রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো হচ্ছে কি তোমার, এদেরকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। তাহলে যদি কোনো প্রোটিনকে আমরা যখন আদ্র বিশ্লেষণ করছি বা হাইড্রোলাইসিস করছি, তখন তার সঙ্গে শুধু আমরা প্রোটিন পাচ্ছি তা নয়, বা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি তা নয়, তার সঙ্গে প্রস্থেটিক যদি আমরা পাই, তখন তাকে বলা হয় সংযুক্ত প্রোটিন। এবার দেখো লব্ধ প্রোটিন কাকে বলা হয়। না লব্ধ প্রোটিন হচ্ছে কি সেই সমস্ত প্রোটিন সেখানে সরল এবং সংযুক্ত প্রোটিনের আদ্র বিশ্লেষণের সময়, বিপাকের সময় অন্তর্বর্তী যে সমস্ত প্রোটিন পাওয়া যায়। হুম, তাহলে আমরা কোনো সরল বা সংযুক্ত প্রোটিনে যখন আদ্র বিশ্লেষণ আমরা ঘটাচ্ছি, তখন সেখানে কিছু বিপাকের সময় আমরা অন্তর্বর্তী কিছু প্রোটিন যদি পেয়ে যাই, তাকে আমরা লব্ধ প্রোটিন বলি, যেমন পেপটন, পেপটাইড। ঠিক আছে, এই সমস্ত গুলো বলা আছে লব্ধ প্রোটিন। তোমরা আপাতত হচ্ছে কি এই সংযুক্ত প্রোটিন আর সরল প্রোটিন ব্যাপারটা মনে রাখলেই হবে আর কি। ঠিক আছে, তো চিনতে পারবে, মানে তোমাদের নামগুলো আপাতত হচ্ছে কি যখন প্র্যাকটিস তোমরা যখন করবে, তখন এই যে নিউক্লিয় প্রোটিন বা মানে প্রোটিনের সঙ্গে যদি আদার্স কিছু থাকে,
তখন বুঝবে যে সেটা হচ্ছে সংযুক্ত প্রোটিন, মানে কারোর সঙ্গে যুক্ত রয়েছে। আর নর্মাল যদি 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 আমরা প্রোটিনের নাম বলি তাহলে সেটা সিম্পল প্রোটিনের আন্ডারে চলে যাচ্ছে। আর এই ট্যাপটন ট্যাপটন হচ্ছে লব্ধ প্রোটিনের মধ্যে পড়ছে, কারণ এটা একটা বিপাকের সময় অন্তর্বর্তী তোমার হচ্ছে প্রোটিন হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এটা হয়ে গেল তাদের শ্রেণীবিন্যাস। এবার মানে এদের স্ট্রাকচারাল তোমার হচ্ছে কি উপর মানে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে প্রোটিনকে যদি আমরা ক্লাসিফাই করি তাকে আমরা তিনটি ভাগে তোমার হচ্ছে প্রধানত তিনটি কিন্তু চারটি ভাগে আমরা ভাগ করি। কিরকম? যেমন হচ্ছে কি তোমার প্রাইমারি স্ট্রাকচার প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, একটা দেখতে পাই সেকেন্ডারি স্ট্রাকচার, একটা দেখতে পাই আমরা টার্সিয়ারি স্ট্রাকচার, একটা দেখতে পাই আমরা কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে এই চারটা আমরা স্ট্রাকচার দেখতে পাবো কার ক্ষেত্রে? প্রোটিনের ক্ষেত্রে। তাহলে প্রোটিনের ক্ষেত্রে স্ট্রাকচারালি আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এই চারটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাহলে প্রথম দেখতে পাবো যে প্রাইমারি স্ট্রাকচার। তাহলে যে সমস্ত স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড গুলি পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে একমাত্রিক সরলরৈখিক পেপটাইড শৃঙ্খল গঠন করে, মানে জাস্ট যদি আমরা ভাঙি তাহলে এরকম একটা অ্যামাইনো অ্যাসিড, পরে একটা অ্যামাইনো অ্যাসিড, এরপরে একটা অ্যামাইনো অ্যাসিড, আবার একটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে আমরা যদি পরপর পরপর যদি আমরা অ্যামাইনো অ্যাসিড দেখতে পাই, এটা যে এন টার্মিনাল, এটা সি টার্মিনাল, তখন তাকে আমরা বলবো কি না তোমার হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। ওকে, তাহলে এইভাবে আমরা অ্যামাইনো অ্যাসিডের যদি শৃঙ্খলগুলো পাশাপাশি সংযুক্ত হয়ে আমরা দেখতে পাই তখন তাকে বলা হয় না তোমার তোমার হচ্ছে কি প্রাইমারি স্ট্রাকচার। এবার দেখো সেকেন্ডারি স্ট্রাকচার কাকে বলি? না, যখন আমরা কোনো তোমার হচ্ছে কি প্রোটিনের স্ট্রাকচারাল যদি আমরা অ্যানালাইসিস করি, স্ট্রাকচারটাকে আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো কি না এইভাবে হচ্ছে কি জাস্ট এইরকম ভাবে পেঁচালো অবস্থায় দেখতে পাবো। এটা এন টার্মিনাল, এটা সি টার্মিনাল। দেখো এই পর্যায়ে পেপটাইড শৃঙ্খলটি পেঁচিয়ে দ্বিমাত্রিক গঠন তৈরি করে, মানে এটা 2D স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাহলে এটা তো লিনিয়ার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, কিন্তু এইভাবে পেঁচিয়ে যদি থাকে 2D স্ট্রাকচারে তখন তাকে আমরা বলি সেকেন্ডারি স্ট্রাকচার। টার্সিয়ারি স্ট্রাকচার কাকে বলে? বলছে যে পর্যায়ে ত্রিমাত্রিক গঠনটি আরো পেঁচিয়ে যায়, মানে এই যে সেকেন্ডারি স্ট্রাকচার যখন আরো পেঁচিয়ে যাবে, আরো পেঁচাবে, তখন সেটাকে হয়ে যাবে কি টার্সিয়ারি স্ট্রাকচার। ঠিক আছে, প্রোটিনে আমরা টার্সিয়ারি স্ট্রাকচার আমরা দেখতে পাই। আর কোয়াটারনারি স্ট্রাকচার কাকে বলছে? না, যখন বলছে যে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল তোমার হচ্ছে কি ধরো এইটা একটা পলিপেপটাইড শৃঙ্খল, আবার একটা পলিপেপটাইড শৃঙ্খল, আবার একটা পলিপেপটাইড শৃঙ্খল, তারা যদি এরকম ভাবে কমপ্লেক্স তৈরি করে তখন হয়ে যাবে কি কোয়াটারনারি। তাহলে দেখো, তাহলে আপাতত আমরা ডেফিনেশনের সাপেক্ষে মনে রাখো যে যখন হচ্ছে কি কোনো তোমার হচ্ছে কি প্রোটিনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড গুলো লিনিয়ার ভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার। যখন তারা হচ্ছে কি তোমার পেঁচিয়ে দ্বিমাত্রিক স্ট্রাকচার তৈরি করে তখন তাকে বলা হয় সেকেন্ডারি। যখন এই দ্বিমাত্রিক স্ট্রাকচারের জায়গায় তারা আরো পেঁচিয়ে যায় তখন তাকে বলা হচ্ছে কি টার্সিয়ারি স্ট্রাকচার। আর কোয়াটারনারি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে যখন একাধিক প্রোটিন মানে একাধিক পলিপেপটাইড যখন হচ্ছে কি পরস্পর যুক্ত হয়ে যায় তখন তারা কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি করে। হুম। এবার দেখো আরো আমরা ভাগ দেখবো। আরো ভাগটা কি, যেমন বলছে না আর ভাগ নয়, মানে একটা প্রোটিনের কাঠামোগত বা স্ট্রাকচার তৈরি করতে গেলে সেখানে আমরা কি 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 দেখতে পাবো না বন্ড দেখতে পাবো, মানে আমরা বন্ধন দেখতে পাবো। ঠিক আছে, তো প্রথম তো আমরা দেখতে পেলে যে সেটা যেটা আছে কমন দেখা যাবেই, তার নাম কি? পেপটাইড বন্ড। তাই তো না? পেপটাইড বন্ড না থাকলেই প্রোটিন তো তৈরি হবে না, তো পেপটাইড বন্ড তো থাকবেই। পেপটাইড বন্ড থাকলো, সেই সঙ্গে আর কি থাকবে? পেপটাইড বন্ড তো বুঝতে পারলে যে এখানে হচ্ছে কি তোমার একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আর একটা অ্যামাইনো অ্যাসিড NH ডবল বন্ড তৈরি করে, তাই না? NHCO বন্ড তৈরি করে পেপটাইড বন্ড, তোমরা স্ট্রাকচারটা দেখতে পেলে। আর কি থাকবে না? ডাইসালফাইড বন্ড থাকে। ডাইসালফাইড বন্ড তখনই দেখা যাবে, এটাও তোমাদের মাথায় রাখতে হবে, যখন দুটো অ্যামাইনো অ্যাসিড যারা তোমার হচ্ছে কি সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড যদি হয়। কি কি নাম তোমরা নিশ্চয়ই জানো, যেমন সিস্টিন, সিস্টেইন আর মিথিওনিন, তাই না? তাহলে সিস্টিন, সিস্টেইন, মিথিওনিন এই তিনটে অ্যামাইনো অ্যাসিড যদি তোমার থাকে কোনো পেপটাইড স্ট্রাকচারে তাহলে তাদের মধ্যে ডাইসালফাইড বন্ড তৈরি হওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পাই। বুঝতে পারলে? আদারওয়াইজ বাকি যে অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে 17, বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ডাইসালফাইড বন্ড তৈরি হতে দেখতে পাবো না, তাই না? কারণ তাদের ক্ষেত্রে সালফার কন্টেনিং কোনো গ্রুপ নেই। শুধু সিস্টিন, সিস্টেইন আর অ্যামাইনো কি বললাম মিথিওনিন, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না তোমার হচ্ছে কি সালফাইড হচ্ছে কি তোমার দেখতে পাই, সালফাইড গ্রুপ দেখতে পাই। তাই তো? আমি ঠিক বলছি তো? সবাই শুনছো তো? হ্যাঁ স্যার, কিন্তু এখানে হ্যাঁ, মিথিওনিন তো লেখা নেই। না এখানে বলছে দুটি সিস্টিন এবং সিস্টিন অণুর ডাইসালফাইড গ্রুপের মধ্যে এই বন্ধন গঠিত হয়। তাহলে এই এখানে তো তোমার হচ্ছে কি
মিথিওনিনের কথাটা উল্লেখ নেই না, তোমরা তো নিশ্চয়ই পড়েছো যে মিথিওনিন ও সালফার কন্টেনিং হচ্ছে কি তোমার অ্যামাইনো অ্যাসিড, তাই না? তো এখানে জাস্ট উদাহরণের সাপেক্ষে বলছি যে সিস্টিন আর সিস্টিন এই দুটোর মধ্যে হচ্ছে কি তোমার ডাইসালফাইড বন্ড আমরা দেখতে পাই, কিন্তু মিথিওনিনও হয়, তাই তো? মিথিওনিনও হচ্ছে কি তোমার সালফার গ্রুপ আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখো তোমার হচ্ছে কি হাইড্রোজেন বন্ড, এটা তো অবভিয়াসলি থাকবেই যে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন বা কার্বনিল অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড আমরা দেখতে পাই। আবার হাইড্রোফোবিক বন্ধন, যেটা বলছে প্রোটিনের প্রশমিত অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সৃষ্টি হয়। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক বন্ধন বলছে অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব চেনে বিপরীতধর্মী আধানযুক্ত গ্রুপের মধ্যে এই বন্ধন আমরা গঠন হতে দেখতে পাই, তাই না? তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক যে বন্ধন সেটা আমরা কি দেখতে পাই, অ্যামাইনো অ্যাসিডের পার্শ্ব চেনে বিপরীতধর্মী আধানযুক্ত গ্রুপের মধ্যে সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক বা যেটাকে আমরা বলি আয়নিক বন্ধন আমরা দেখতে পাই। এবার সবচেয়ে হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি এখানে বুলেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো যে এই যে বন্ধনের মধ্যে সবচেয়ে দুর্বলতম কোনটা, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর সবচেয়ে শক্তিশালী মানে সবচেয়ে স্ট্রংগেস্ট, এটা সবচেয়ে উইকেস্ট বা হচ্ছে তোমার সবচেয়ে হচ্ছে কি তোমার দুর্বল, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এটা কার সাপেক্ষে? এই প্রোটিনের গঠনের সাপেক্ষে বা প্রোটিনের মধ্যে যে বন্ডগুলো থাকে তাদের সাপেক্ষে। আর এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কি তোমার স্ট্রংগেস্ট কোনটা না, সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। এটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে, তাই না? সবচেয়ে বেশি দুর্বলতম বন্ড হচ্ছে কি তোমার হাইড্রোজেন বন্ড, আর সবচেয়ে বেশি শক্তিশালী বন্ডের নাম কি? ডাইসালফাইড বন্ড। মনে থাকবে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আপাতত তোমরা এইটুকু পড়লেই আপাতত তোমাদের কোশ্চেন চলে আসবে, ঠিক আছে, প্রোটিন নিয়ে। এবার আমরা চলে যাব কি লিপিড নিয়ে। তো তোমরা জানো যে লিপিড এটা মেনলি হচ্ছে কি তোমার গঠিত হয় দুটো কম্পোনেন্ট নিয়ে, একটা আছে তোমার ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল নিয়ে, তাই না? আমরা এদের যদি শ্রেণীবিন্যাস যাওয়ার আগে একটা লিপিডের স্ট্রাকচারটাকে আমরা আগে দেখে নিই, দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেটা আমরা বললাম যে লিপিড, এই লিপিডের ক্ষেত্রে স্ট্রাকচারাল ইউনিট হিসাবে কি থাকে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে একটা লিপিডের স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো। এবার এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কিভাবে স্ট্রাকচারাল ফরমেশন দেখা যায়, তো তার জন্য আমরা দেখতে পাবো কি, তোমরা জানো নিশ্চয়ই যে একটা গ্লিসারলের স্ট্রাকচার যদি আমরা আঁকার চেষ্টা করি, CH2OH CHOH এবং থাকবে কি CH2OH। এবং এই যে ফ্যাটি অ্যাসিড গুলো, তোমরা জানো যে তিনটে ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল মিলে এক অণু হচ্ছে লিপিড তৈরি করে। ঠিক বলছি আমি? তিনটে ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল। তো এই ফ্যাটি অ্যাসিড গুলো তোমরা জানো যে লম্বা চেন হয়। আমি সেই লম্বা চেনটা এখানে আর ড্র করছি না, আমরা এখানে আঁকার চেষ্টা করব কি, যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে তোমার কি থাকে না, একটা দিকে থাকে তোমার হচ্ছে কি CH3 গ্রুপ, আর একটা দিকে থাকে COOH গ্রুপ, তাই তো? ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারে যদি আমরা দেখি, তাহলে একদিকে থাকবে কি তোমার COOH গ্রুপ থাকে, আর একটা দিকে থাকে কি CH3 গ্রুপ, তাই না? এখানে দুটো আমরা কার্বনের কথা বললাম, সেরকম কার্বনের সংখ্যা 14 হতে পারে, 16 হতে পারে, 18 হতে পারে, 20 হতে পারে, 22 হতে পারে, তাই না? এরকম লম্বা চেন। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটাকে কি করতে পারি, জাস্ট সি ডাবল বন্ড ও OH R1, আর সি ডাবল বন্ড ও OH R2, আর হচ্ছে কি সি ডাবল বন্ড ও OH R3। বুঝতে পারলে? মানে এগুলো হচ্ছে কি তোমার তিনটে ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে গ্লিসেরল, এটা হচ্ছে কি 3 ফ্যাটি অ্যাসিড, বুঝছে? এটা একটা গ্লিসারল। এবারে কি হয়ে দেখো না, এই যে দেখতে পাচ্ছ একটা তোমার হচ্ছে কি এইচ, একটা এইচ, আর এর একটা OH, আবার এর একটা এইচ, এই যে OH, আবার এর একটা এইচ, এর OH। আলটিমেট আমরা কি দেখতে পাই না, তিনটে, ঠিক আছে, তিনটে ওয়াটার মলিকুলস রিলিজ হয়ে যায়। দেখা গেল যে তিনটে H2 রিলিজ হয়ে গেল। তাহলে বাকি যেটা পড়ে থাকলো তারা কি হবে? তারা জয়েন্ট হয়ে যাবে, তাই না? যুক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, ছিল কি যে CH2 ও পড়ে আছে, তার সঙ্গে যুক্ত হয়ে যাবে কি C,
ডাবল বন্ড ও R1, আবার এখান থেকে হচ্ছে কি তোমার CH এর সঙ্গে ও, সি ডাবল বন্ড ও R2, সেখান থেকে CH2 ও সি ডাবল বন্ড ও R3। ওকে, তাহলে এটা হয়ে গেল কি ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেল। এবার এই যে ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, এটা হচ্ছে কি আমরা দেখতে পাই যে সরি, এটা লিপিড হয়ে গেল। তোমরা শুনছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমি ভুল বলছি, তোমরা ধরাচ্ছ না। আমি আজকে একটু অন্যমনস্ক আছি, তাই না? তো তোমরা হচ্ছে কি বলছো না, তাহলে এটা হয়ে গেল কি লিপিড। ঠিক আছে, তাহলে এই যে লিপিড, এই লিপিডের ক্ষেত্রে হচ্ছে কি দেখো, আমরা তিনটে ভাগে একে ভাগ করি। হুম, এই লিপিডকে দেখো ভাগ করা হয়েছে, একটা দেখো সরল লিপিড, একটা আছে যৌগিক লিপিড, একটা আছে তোমার লব্ধ লিপিড। ঠিক আছে, সরল লিপিড, যৌগিক লিপিড এবং যেটাকে আমরা বলছি লব্ধ লিপিড। যেটা হচ্ছে কি সরল লিপিড, এটাকে বলছে দেখো যে তোমার হচ্ছে কি এটা ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের এস্টার, এটা দু প্রকার হয়, যেটা হচ্ছে কি একটা ফ্যাট বা তেল, একটা হচ্ছে কি তোমার ওয়াক্স বা মোম। আর এই ফ্যাট বা তেল তোমরা জানো যেটা নর্মাল টেম্পারেচারে এটা লিকুইড কন্ডিশনে থাকে, আর মোমটা হচ্ছে কি নর্মাল টেম্পারেচারে হচ্ছে কি তোমার কি থাকে না, তোমার সলিড কন্ডিশনে থাকে। আর যেটা যৌগিক যৌগিক লিপিড মানে বুঝতে পেরেছো, এটা বলছে যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের এস্টার ছাড়াও এর সঙ্গে গঠনগত উপাদান রূপে এই যে ফসফেট থাকে, নাইট্রোজেন থাকে, বা হচ্ছে কি শর্করা থাকে, প্রোটিন থাকে। এটা আবার বিভিন্ন প্রকার হতে পারে। যেমন দেখো ফসফোলিপিড আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই কোথায় না, প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হয় জানো তো, অ্যাকচুয়ালি হচ্ছে কি এই যে স্ট্রাকচারটা তোমরা দেখলে, এখানে প্লাজমা মেমব্রেন হচ্ছে কি তোমার আমরা যদি প্লাজমা মেমব্রেন দেখি, তাহলে একটা গ্লিসারল, এখানে দুটো এই দুটো ফ্যাটি অ্যাসিড থাকবে, আর একটাতে ফসফেট গ্রুপ থাকবে। দিলে কি হয়ে যাবে না, ফসফোলিপিড হয়ে যাবে। বুঝতে পারলে, একটা গ্লিসারল, দুটো ফ্যাটি অ্যাসিড, একটা ফসফেট গ্রুপ দিয়ে ফসফোলিপিড হয়ে গেল। তখন এটা কি তৈরি করে না, প্লাজমা মেমব্রেন তৈরি করে, তাই না? তোমরা নিশ্চয়ই জানো যে ফসফোলিপিডের ক্ষেত্রে যদি স্ট্রাকচার আমরা দেখি, এইভাবে তোমরা দেখেছিলে না, এইভাবে তোমরা দেখেছিলে। তো এর একটা এই যে হেড থাকে, হুম, এই হেডটা কি হয় বলে দেখি, এটা আছে তোমার ফসফেট গ্রুপের হেড। আর এই যে দুটো টেল থাকে, এটা কি করে না, এটা আছে কি একটা, এটা হচ্ছে কি একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, আর এটা একটা ফ্যাটি অ্যাসিড। মনে পড়ছে না? ভালো করে দেখিয়ে দাও। হ্যাঁ স্যার। মানে আমি যেটা বলতে স্যার চাইছি, যেটা কি বললেন বুঝতে পারলাম না। হ্যাঁ ধরো আমি লিখে দিয়েছি নিজে, দেখো যে যখন আমরা এই যে ফসফোলিপিডের স্ট্রাকচারটা দেখছি, ফসফোলিপিড, ফসফোলিপিডের ক্ষেত্রে একটা গ্লিসারল থাকবে, গ্লিসেরল, দুটো ফ্যাটি অ্যাসিড থাকে, আর কি থাকবে, একটা ফসফেট গ্রুপ থাকবে, মানে ফসফরিক অ্যাসিড আর কি, ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড। তো এই যে তোমার থাকলো, এবারে যখন আমরা ফসফোলিপিডের স্ট্রাকচারটা দেখি, এটা তো তারা প্লাজমা মেমব্রেন তৈরি করে, তো তখন আমরা এইভাবে দেখতে পাই এই যে স্ট্রাকচারটা। এইটা হচ্ছে কি তোমার হেড বলি আমরা, আর এইগুলোকে আমরা টেল বলি। সেই টেলের মধ্যে একটা টেল হচ্ছে কি তোমার যেটা সোজা থাকে, সেটা হচ্ছে কি তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে কি তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর এই যে লিঙ্ক আপের জন্য এখানেই গ্লিসারলটা থাকে। কি বললাম বুঝতে পারলে? তো তার জন্য বললাম যে এই ফসফোলিপিডটা হচ্ছে কি আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারে পড়েছিলাম বলে আমি এখানে আর ছবি এঁকে দেখাচ্ছি না, কারণ সেখানে আমরা ছবি এঁকে দেখিয়েছিলাম। তো এই ফসফোলিপিডটা ওয়ান টাইপ অফ যৌগিক লিপিড বা গ্লাইকোলিপিড, কার্ডিওলিপিন, ফসফোলিপিড, সালফোলিপিড, হ্যাঁ, গ্যাংলিওসাইড, এগুলো সমস্ত হচ্ছে কি তোমার ডেরিভেটিভ লিপিড আর কি, মানে যৌগিক লিপিড আর কি। আচ্ছা, উদ্ভুত বা লব্ধ লিপিড কাকে বলছে? বলছে সরল এবং যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ তৈরি হচ্ছে, যেমন স্টেরল। ঠিক আছে, এরা হচ্ছে কি ওই সরল লিপিড আর যৌগিক 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 লিপিড যখন হচ্ছে কি তোমার হাইড্রোলিসিস হচ্ছে বা আদ্র বিশ্লেষণ ঘটে, তখন হচ্ছে কি অনেক সময় এই লব্ধ লিপিড বা উদ্ভূত লিপিড তৈরি করে, যেমন হচ্ছে কি স্টেরল। ওকে, তাহলে তোমরা স্যার বলছিলাম যে লিপিডের, ফসফোলিপিডের হেডটা কি ফসফেট দিয়ে গঠিত হয়? হ্যাঁ, ফসফেট গ্রুপ নিয়ে তৈরি হয়, তার জন্য তার এই জন্য তো আমরা তাকে হেড বলছি। আর হেড হওয়ার জন্য এটা তোমার হচ্ছে কি হয়, এটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক হয়, হাইড্রোফিলিক। আর এই জন্য হচ্ছে কি তোমার হাইড্রোফিলিক হওয়ার কারণে সেখানে ওইচ গ্রুপ থাকে না, এই জন্য জলাকর্ষী হয়। আর টেল গুলো হচ্ছে কি তোমার ফ্যাটি অ্যাসিড নিয়ে তৈরি হলে হওয়ার কারণে সেখানে ওইচ গ্রুপ থাকে না, এই জন্য এরা হচ্ছে হাইড্রোফোবিক হয়, হাইড্রোফোবিক হয়ে থাকে, হাইড্রোফোবিক নেচার হয়ে থাকে। বুঝতে পারলো, হাইড্রোফোবিক নেচার হয়ে থাকে। এবার দেখো, এবার হচ্ছে উদ্ভিদ দেহে লিপিডের গুরুত্ব।
একটা হচ্ছে কি তোমার প্ল্যান্টের ক্ষেত্রে যদি আমরা লিপিডের তোমার ইম্পর্টেন্স দেখি, তাহলে দেখতে পাবো কি কোষ পর্দার একটি গঠনগত উপাদান হিসাবে কাজ করে। তারপর হচ্ছে কি তোমার প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার পর্দার এই যে ইলেকট্রন ট্রান্সপোর্টে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাস কোষের মধ্যে সঞ্চিত খাদ্য রূপে জমা রাখে। আর ফ্রি রেডিকেল থেকে কোষ পর্দাকে রক্ষা করে। হ্যাঁ, বহু লিপিড বলছে প্রোটিনের পরিবর্তন ঘটায়, বা বলছে বহু উদ্ভিদের হচ্ছে কি তোমার কোষের বাইরে জল প্রতিরোধ আস্তরণ গঠন করার জন্য আমরা দেখতে পাই। ঠিক একইভাবে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমার উদ্ভিদের লিপিড বলতে দেখো, যেমন গ্লাইকোলিপিড যেটা প্লাজমা পর্দা গঠন তৈরি করে, ট্রাইগ্লিসারল যেটা হচ্ছে কি তোমার সঞ্চিত খাদ্যরূপে কাজ করে, হ্যাঁ, প্লাস্টোকুইন বা ইবিকুইনন যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রন কেরিয়ার বা বাহক হিসাবে কাজ করে, হ্যাঁ, টোকোফেরল যেটা বলছে কোষ পর্দাকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে। তারপর হচ্ছে তোমার ফসফাটিডিল ইনোসিটল বা সেরামাইড যেটা প্রোটিনের পরিবর্তন ঘটায়। আর দলিকোল যেটা আছে গ্লাইকোসাইলেশনে সাহায্য করে। ঠিক আছে, এই জিনিসটাও মনে রাখবে যে প্লান্টের ক্ষেত্রে কোন লিপিড কি কাজে ব্যবহার হয়, সেই জিনিসটাও মনে রাখবে। ঠিক আছে, তো আর আমাদের নেই, এখানে কোশ্চেন রয়েছে, আমি পাঠিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করে নেবে। তো এই ছিল হচ্ছে কি তোমাদের। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই এখানে, যেহেতু হচ্ছে লিপিড নিয়ে আলোচনা হচ্ছে, তো না বললে নয়, কারণ সেখান থেকে পরীক্ষা আসে। সেটা হচ্ছে কি তোমার স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নাম শুনেছো তোমরা? এই যে ফ্যাটি অ্যাসিডের কথা বলছিলাম, ফ্যাটি অ্যাসিড এর কথা দিয়ে বলছিলাম, এখানে দুটো ভাগ আমরা জানি, একটা আছে তোমার স্যাচুরেটেড আর একটা আছে তোমার আনস্যাচুরেটেড। তুমি জানো এই স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ব্যাপারটা? কেউ কি তোমরা জানো? স্যার ডবল বন্ড থাকলে হ্যাঁ স্যার। তাহলে আনস্যাচুরেটেড, আর সিঙ্গেল বন্ড থাকলে স্যাচুরেটেড। স্যাচুরেটেড, এটা হচ্ছে তোমার আনস্যাচুরেটেড। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে যখন আমরা ফ্যাটি অ্যাসিডের কথা বলছিলাম, যে সেখানে বলছিলাম যে একটা তোমার CH3 গ্রুপ থাকে, আবার হচ্ছে কি অনেকগুলো কার্বন নিয়ে, এরকম অনেকগুলো কার্বন থাকে ডট ডট দিয়ে, যে লাস্টে থাকে কি C OH, তাই তো? এবার এই যে কার্বনের যে লম্বা চেন, এই চেনগুলোর মধ্যে স্যাচুরেটেড যে সমস্ত ফ্যাটি অ্যাসিড, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, কার্বন আর কার্বনের মধ্যে সবসময় সিঙ্গেল বন্ড আমরা দেখতে পাই। কি দেখতে পাই না, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আমরা দেখতে পাই। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, CH3, তারপরে কি হবে, CH2 হয়ে যাবে, এখানে ওটা হয়ে গেল। আবার একটা হয়ে গেল কি CH2, আবার এখানে H, আবার H, আবার হচ্ছে কি CH2, এখানে H, এখানে H, বুঝতে পারলে? এরকম ডট ডট দিয়ে C OH। তাহলে এই এই যে দেখতে পাচ্ছ কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল বন্ড, ঠিক আছে, এই জন্য তাকে আমরা বলছি কি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি হয় না, কার্বন আর কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড তৈরি হয়ে যায়, কিরকম হবে? ধরো সাপোজ এখানে CH3 দিয়ে শুরু হলো, আবার CH2 রয়েছে, কিন্তু এই জায়গাটা CH হয়ে গেছে, আবার এই জায়গাটা CH হয়ে গেছে। তাহলে এই যে CH, এবারে যদি ডট ডট দিয়ে C OH, এবারে এই জায়গাটায় আমরা কি দেখতে পাবো, ডবল বন্ড দেখতে পাবো না? কারণ দেখো, আমি জাস্ট এটাকে আঁকার চেষ্টা করছি, CH3 CH, এখানে H থাকলো, এখানে দেখো CH যদি হয়ে যায়, তাহলে এখানে ডাবল বন্ড হতেই হবে। তবে কি হচ্ছে কি তোমার এখানে H গেল, এখানে H গেল, তাহলে এই যে ডাবল বন্ড যেখানে হয়ে যাচ্ছে, তাই জন্য তাকে আমরা কি বলছি, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কি বলা বুঝতে পারলে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার এদের কিছু প্রপার্টিজ থাকে, তোমরা জানো যে এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি তোমার যদি থাকে, তাহলে তার জন্য হচ্ছে কি হবে না, সেখানে হচ্ছে কি আমরা ফ্লুইডিটি বেশি দেখতে পাবো, তাই না? কারণ সেটা হচ্ছে কি তোমার প্লাজমা মেমব্রেনটা সেই জায়গাটায় কি করবে না, তারা ফাঁকা তৈরি করবে, সেখানে হচ্ছে কি ফ্লুইডিটিটা মেনটেন হবে। তো এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে, ফ্যাটি অ্যাসিডের দুটো ভাগ, এটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা যদিও আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারের সময় পড়িয়েছিলাম, ঠিক আছে, তাও এখানে বলে দিলাম প্রাসঙ্গিক ক্রমে। ঠিক আছে, তো এই দুটো জিনিস তোমাদের বাকি ছিল, তোমরা কালকে বলছিলে যে একটা প্রোটিন আর একটা হচ্ছে তোমার লিপিড, এই দুটো জিনিস বাকি ছিল, আমরা আজকে খুব সংক্ষেপে বলে দিলাম। ঠিক আছে, তোমরা এই দুটো জিনিস পড়ে নেবে। কি বলা বুঝতে পারলে? আর একইভাবে বাকি ক্লাসগুলো আমরা এইভাবেই তোমার হচ্ছে ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করবো। ঠিক আছে, এই মাসেই কমপ্লিট করার আমরা চেষ্টা করবো। ঠিক আছে।
তো এতটাই থাক, তোমরা সিলেক্ট করে যাও।